উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন আদিল মির্জাস বিলাভড, লিখেছেন নাবিলা ইশক, কণ্ঠে আমি তাসনুভাব। পর্ব 16। যতক্ষণ আদিলের জ্ঞান ছিল রোজার ওপরে সেভাবে তার শরীরের ভার ছাড়েনি, খুঁটিয়ে হাঁটছিল, শুধুই ডান হাতটা কাঁধে রেখেছিল। অথচ ধীরে ধীরে ক্রমশ শরীরের ভার গাঢ় হয়ে পড়েছে রোজার ওপরে। মুহূর্তে সতর্ক হলো রোজা, তার থেকেও সতর্ক হয়েছিল শান্ত। সে পিছিয়ে ছাতা ধরে তালে তাল মিলিয়ে হাঁটছিল। তাৎক্ষণিক ছাতা ফেলে ধরল পড়তে নেওয়া আদিলের শরীর। আদিল জ্ঞান হারিয়েছে, নিস্তেজ মাথাটা দুলে পড়েছে রোজার দিকে। রোজা তাকালো, দেখলো নীলাপ মুখখানা। অবশেষে ধীরে হাতটা বাড়িয়ে আদিলের গালে তালু ছুঁয়ে উঁচিয়ে ধরে রাখলো। পেছন থেকে এলেন ক্লান্ত এসে ধরেছে ছাতা। ধারালো বৃষ্টি, ঝোড়ো বাতাস আর মেঘের গর্জনে কাঁপছে ভূমি। সেসব ভেদ করে কানে এলো পদচারণের ভেজা শব্দ। কয়েকজন ছুটে আসছে সামনে থেকে, ম্যানসনের দিক থেকে। তীব্র বৃষ্টিতে তাদের ভালোভাবে দেখা গেল কাছাকাছি আসায় 55-60 বয়সী দুজন সামনে। এই বৃষ্টির মধ্যেও বোধহয় রোজা তাদের কাঁদতে দেখছে। গর্জনেও তাদের ডুকরে ওঠা আওয়াজ দমাতে ব্যর্থ। রক্তিম বৃষ্টিতে আদিলের দিকে চেয়ে বিড়বিড়িয়ে চলেছে। শান্ত তাদের দিকে মাথা দুলিয়ে জলদি জিজ্ঞেস করলো। কদম বাড়াতে বাড়াতে ম্যানসন খোলা হয়েছে। আনোয়ার খন্দকার এসে পৌঁছালেন তখনই। অশান্ত অবিন্যস্ত তিনি ভিজে নিয়ে একাকার। এসে শান্তর থেকে নিজের কাঁধে নিলেন আদিলকে, ভিজে ভিজে ছুটলেন ম্যানসনের দিকে। আদেশ ছুড়লেন শান্তর দিকে। ডক্টর মোজাফফর এসেছে, রিসিভ করো তাকে, জলদি আনো। শান্ত গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। রোজাকে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে ক্লান্ত আস্তে করে বলল, ম্যাডাম চলুন। রোজা তাকিয়ে আছে সামনে। আদিলকে নিয়ে ব্যস্ত হয়ে সব ছুটেছে পরিত্যক্ত ম্যানসনের দিকে। শীতে হাড়গোড় অবধি কেঁপে উঠল রোজার। নিজেও দ্রুত কদম বাড়ালো। পুরোটা পথ ছাতা ধরে রাখলো ক্লান্ত। আদিলের অবস্থা, এই ম্যানসনে অপরিচিত সব মানুষ মিলেই রোজার মাথার ভেতরটা জোটবদ্ধ। তবে একটা প্রশ্ন করতেও ইচ্ছে হলো না। বাকল হয়ে প্রবেশ করলো চওড়া সিঁড়িগুলো বেরিয়ে ম্যানসনের ভেতরে। দীর্ঘতম মেরুন কার্পেটের ওপরে কদম ফেলে থমকালো এক মুহূর্তের জন্য। প্রত্যেকটা দেওয়ালে সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে ফার্নিচার সহ সকল আসবাবপত্র। রোজা সিঁড়ি পেয়ে উঠে এলো ওপরে, এসে পৌঁছালো এক রাজকীয় রুমের সামনে। দরজা খোলা বিস্তৃত বেডরুমে বিশাল খাটে শোয়ানো হয়েছে আদিলকে। আনোয়ার খন্দকার ইতিমধ্যে কাপড় পাল্টে দিয়েছেন, দুটো কম্পিউটারের দিকে ঢেকে রেখেছেন শরীরটা। রুমে থাকা লোকজন এই চারটায় চেপে দাঁড়িয়েছে, পথ দিয়েছে রোজাকে প্রবেশ করার। রোজা প্রথমে প্রবেশ করলো, দৃষ্টি সেটে থাকলো আদিলের চোখে মুখের ওপরে। ফ্যাকাশে হয়ে আছে, হৃদয়ের মাঝে অজস্র ভাঁজ। গুঙিয়ে কিছু একটা বলেছে। আনোয়ার সাহেব সরে গেলেন বিছানার কাছ থেকে। রোজা এসে দাঁড়ালো কাছে, চেয়ে থাকলো শুধু। ভাঙা একটা বয়স্ক নারী কণ্ঠ শোনা গেল, বৌমা কাপড় চোপড় বদলে নিন। রোজা তাকালো সঙ্গে সঙ্গে। সাদা শাড়ি পরিহিত একজন বয়স্ক নারী, বয়সটা আনুমানিক 55। চোখ মুখ লাল, খুব কেঁদেছে বোঝা গেল। গলা ভেঙে গিয়েছে, তারপরও যথাসম্ভব নরম কণ্ঠে কি অমায়িকভাবে সম্বোধন করলেন। রোজার এই ধরনের সম্বোধনে এই প্রথম শুনে কিছুটা চমকে উঠল। তিনি বলে গেলেন, আমার সাথে আসুন, কিছু পড়তে দিই। রোজা নড়ল না, জবাব দিতে পারল না। দৃষ্টি ফিরিয়ে পুনরায় তাকালো আদিলের দিকে। এবারে আনোয়ার সাহেব মাথা নুইয়ে রেখে বললেন, ম্যাডাম আপনি যান, আমরা আছি। আনোয়ার সাহেব কথা শেষ করতে পারলেন না। আদিল ভীষণ জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করেছে, যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বুকের ওঠে নামার গতিও দ্রুত হচ্ছে। হঠাৎ কেমন দুমড়ে মুচড়ে ওঠে বিছানার ওপরে। বীভৎস একটা চিৎকারে কেঁপে ওঠে চারিপাশ। মায়া পা। আনোয়ার সাহেবের চোখ লাল হয়ে উঠেছে। অন্য পাশে গিয়ে পাগলের মতো ছুটে যায় আদিলের মুখে। ডাকেন, আদিল, আদিল। বিছানায় ছটপট করায় শরীরে ওই ডাকে সাড়া দেয় না, থামে না তার গঙ্গানো ছটপটানো। আনোয়ার সাহেবের ক্রমাগত ডাকার ফলস্বরূপ শুধু আদিলের মিহিসরের একটা শব্দ শোনা যায়, রোজা। আদিলের এমন অবস্থা থেকে থমকে গিয়েছিল রোজা। ভয়ে কেঁপে উঠেছিল। এই যাত্রায় ধরফরিয়ে গিয়ে ধরল হাতটা। কম্পিত গলায় দ্বিধা নিয়ে বলে গেল, শান্ত হন, আমি আমি আছি তো, এই তো, যাচ্ছি না, শান্ত হন। মলিন কণ্ঠে ওই ঘুরে থাকা কাটারও শরীরটা বোধহয় সামান্য বোধ ফিরল। মস্তিষ্ক সচল হলো, চোখ মেলায়নি তখনও। কেমন গঙ্গাচ্ছে। কে? রোজা আরও এগোয়, মুখের সামনে গিয়ে জানায়, আমি আমি রোজা। রোজা। রোজা আরও শক্ত করে ধরল হাতটা। রোজা। কান পাতল রোজা। পাশে বসা মাথাটা একদম মুখের কাছে নিয়ে গেল, ফিসফিস করে ডাকলো, আদিল, এই তো আমি, শান্ত হন। আদিল চোখ মেলে তাকানোর চেষ্টা করলো। সব অবচা অস্পষ্ট হলেও চোখের সামনে রোজার মুখটা চাঁদের মতো চলচল করছে। রোজার চোখ দুটো লাল হয়ে আছে, টলমল করছে। আদিলের গলা বসে গিয়েছে, ভাঙা, অস্থির। রোজা। পরপরই ওর মাদের মতো আউড়ে গেল,
ওসমান মির্জার মতো ভালো হওয়ার বোকামি আমি কখনো করব না, কখনো পিছু ফিরবো না। আমি তোমায় ভালোবেসে আরও জঘন্য হব, আরও নিচে নামবো। যতটা নামলে আরও শক্তিশালী হব, যতটা হলে তোমায় বুকের ভেতরে নিয়ে বাকিটা জীবন সহি সালামতে কাটাতে পারবো। আদিলের চোখ বুজে গিয়েছে পুরোপুরি। ডান চোখের কোনা ঘেঁষে নেমেছে এক ফোঁটা জল। অন্যদিকে রোজার দুগাল বেয়ে ঝল করাচ্ছে সমানে। মাথাটা ঠেকালো আদিলের নিস্তেজ হাতের ওপরে। তখনই শব্দ শুনে গেল। রোজা তাকালো মাথা তুলে। হাওয়ার গতিতে প্রবেশ করলেন ডাক্তার মোজাফফর। তাকে দেখে রোজা সরে এসে বসলো। অন্য পাশে গিয়ে বসলেন মোজাফফর। দ্রুত আদিলকে দেখতে ব্যস্ত হয়ে পড়লেন। এক ফাঁকে শুধু বললেন, ম্যাডাম আপনি অসুস্থ হবেন, ফ্রেশ হয়ে আসুন। রোজা সে কথা কানে তুলল না, বসে থাকলো এরকম ভাবে। শুধু বলল, তাকে দেখুন। মুজাফফর সাহেব আর কিছু বললেন না। আদিলের চেক আপ করিয়ে শিরায় স্যালাইন লাগিয়েছেন। ওষুধের লিস্ট লিখতে লিখতে উচ্চ গলার নির্দেশ দিতে থাকলেন। রোজা শুনছিল মন দিয়ে। আনোয়ার সাহেব ফট করে বললেন, তুমি থাকবা সারা রাত, গান ফিরুক। মুজাফফর সাহেব কাঠটা পাকিয়ে আর চোখে চেয়ে মুখ পাকালেন, তবে দ্বিমত করলেন না। উঠে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বললেন, এভাবে ঝামেলা করার দরকার নেই, যার যার কাছে যাওয়া হোক। বলতে বলতে তিনি বেরিয়ে গিয়েছেন। পেছনে আনোয়ার সাহেব ছুটেছে। রুম ভর্তি মানুষজনের কেউই আর নেই। রোজা একাই বসে থাকলো। অনুভব করলো তার শরীর কাঁপছে। তার চেয়েও জোরসে কাঁপছে তার হৃৎপিণ্ড। আদিলের কথাগুলো কানের কাছে বেঁচে যাচ্ছে। তার ভিতরে অন্যরকমের অনুভূতির মিশ্রণ তৈরি হয়েছে, যার নাম দেওয়া যাচ্ছে না। অথচ মনে হচ্ছে পুড়ে যাচ্ছে কিছু একটা, যন্ত্রণা হচ্ছে। রোজার অন্য হাতটা উঠে গেল আদিলের গালে। সবসময় ইচ্ছাটা দাড়ি কোপগুলো একটু বেড়েছে। কতক্ষণে রোজা বসেছিল খেয়াল নেই তার। কাদের হাতের স্পর্শে চমকে ওঠে। পিছু চেয়ে দেখলো সে বয়স্ক নারী দাঁড়িয়ে আছেন। ভদ্রমহিলা আস্তে করে জানালেন, আমি জুলেখা, বৌমা। আসুন, ছাতে কাপড় চোপড় বদলে নিন, অসুস্থ হয়ে পড়বেন। রোজা ঘাড় করিয়ে ফের তাকালো আদিলের মুখের দিকে। হাতটা পাশে রেখে গায়ের কম্ফর্টারটা টেনে দিল গলা পর্যন্ত। অবশেষে উঠে দাঁড়ালো। বেরিয়ে এলো জুলেখা বেগমের সাথে। তারা করিডোর ধরে হাঁটছে। কোনো কথা নেই। নিচে অনেকক্ষণ দেখতে পাচ্ছে রোজা। ওখানকার অনেকে এই প্রথম সে দেখেছে। জুলেখা বেগম ঘুরিয়ে ফিরিয়ে একটা রুমের সামনে নিয়ে এলেন। রুমে প্রবেশ করে বুঝল ভালোভাবে সবটা সাদা কাপড়ে আবৃত। সবকিছু বিশাল রুম, একটা জিনিসও দেখা যাচ্ছে না। জুলেখা বেগম এগিয়ে গিয়ে টেনে সরালেন একটা সাদা কাপড়। ভীষণ চমৎকার ওয়ার্ড্রপ। তা খুলে তিনি ভীষণ যত্নের সঙ্গে বের করে দিলেন একটা আকাশি রঙের শাড়ি। রোজা স্পষ্ট দেখলো ভদ্রমহিলার হাতটা একটু কাঁপছে। ভীষণ স্বাভাবিক থাকতে চেয়ে ফিরে যেয়ে হালকা হেসে বললেন, আপনার শাশুড়ির শাড়ি, ব্লাউজ পেটিকোট আপনার হবে। আমাদের ম্যাডামের করণও এমনই ছিল। বাড়িয়ে দেওয়ার শাড়িটা হাতে নিল রোজা। এখনও নতুনের মতো জামদানি শাড়ি। একটা সুঘ্রাণ নাকে প্রবেশ করলো। রোজা অন্যমনস্ক ভঙ্গিতে দুবার ছুলো শাড়িটা। জুলেখা ওই রুমের ওয়াশরুম দেখিয়ে বললেন, খাবার বদলে আসুন, আমি খাবার পরিবেশন করতে বলে দিই। রোজা মাথা নাড়িয়ে বলে, খাবো না। আপনাকে কি ডাকবো? আপনি চাইলে খালা ডাকতে পারেন। রোজা মাথা তুলিয়ে বলে, তুমি করে বলুন খালা। জুলেখা বেগম হাসেন। প্রসন্ন চোখে পুনরায় দেখে রোজাকে আপাতমস্তক। অন্যমনস্ক হয় আওড়ান। আমাদের বেগমের কথা শখ ছিল পুত্রবধূর। ছেলেকে বিয়ে করিয়ে বাড়িতে মেয়ে আনবে। জুলেখা থেমে গেলেন। না, ইচ্ছে করে নাই। আর রোজা খেয়াল করলো ভদ্রমহিলার গলা রোধ হয়ে এসেছে। আর বলতে পারলেন না। রোজা চুপ করে গেল। কদম বাড়ালো ওয়াশরুমের দিকে। তার কাছে একটা ব্যাপার পরিষ্কার। আদিল মির্জার বাবা মায়ের মৃত্যু স্বাভাবিক ছিল না। অস্বাভাবিক এই মৃত্যুতে ধপসে পড়েছে সাজানো গোছানো এক রাজপ্রাসাদ। আর এটাই এই রাজপ্রাসাদ। এখানেই একসময় একটা সুখ পরিবারের সুখের সংসার ছিল। আকাশি রঙের জামদানি শাড়িটা পরনে আকাশি রঙের ব্লাউজের সাথে। শাড়ি পরিহিত রোজা নামছে সিঁড়ি বেয়ে। নিচে তখনও উপস্থিত ছিল আনোয়ার খন্দকার, মোজাফফর উদ্দিন, জুলেখা বেগম সহ বাড়ির আরও কর্মচারী। শান্ত এলেন, ওরাও কিং কর্তব্য প্রেমট। রোজা নামতে নামতে দেখলো এতগুলো লোকের চমকানো ঝোঁকমুখ। পাশে নূরজাহানকে দেখতে পেল। সম্ভবত মাত্রই এসে পৌঁছিয়েছে। রোজাকে দেখেছে অপলক দৃষ্টিতে। ধমধমে পরিস্থিতি অনুভব করতে পারছে রোজা। নূরজাহান মুগ্ধ হয়ে আউড়ে বসে। এক মুহূর্তের জন্য মনে হলো আমাদের বেগম সাহেবা। রোজা নেমে এসে নিজের পরনের শাড়িটা বুলিয়ে আস্তে করে বলে, নিশ্চয়ই তিনি আমার থেকেও ভীষণ সুন্দর দেখতে ছিলেন। এই শাড়ি পরনে তার কোনো ছবি আছে? নূরজাহান তাকালো জুলেখা বেগমের দিকে। ভদ্রমহিলা কিছুক্ষণ চুপ থাকলেন। রোজা এতে কথা ঘোরাতে চাইল, তবে তার আগেই তিনি আঙুল তুলে দেখালেন দেওয়ালে। গ্রাউন্ড ফ্লোরের সামনে দেওয়ালে, পুরো দেওয়ালে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা। রোজা ইশারা নিজে বুঝে নিজে এগিয়ে গেল। হাত বাড়িয়ে আস্তে করে টানতেই কাপড়টা সরে এলো, ফ্লোরে পড়ল। রোজা দৃষ্টি থমকায়, শ্বাস আটকে আসে গলায়। সে উচ্চ দেওয়াল জুড়ে বিশাল আকৃতির ছবি টাঙানো, রাজকীয় অভিজাতদের প্রতীক সে ছবি। সোফায় বসা তিনজন মানুষ। ডান পাশে একজন লম্বা চওড়া সুদর্শন পুরুষ, পরনে কালো স্যুট, গুরু গম্ভীর চোখ মুখে হাসি রেখা। একজন ভীষণ সুন্দর নারী তার পাশে।
যার মাথা থেকে পা পর্যন্ত আভিজাত্যে মোড়ানো। রোজার পরনের শাড়িটাই নারীর পরনে, গায়ে পুতির মালা, কানে পুতির টপ, দু হাতে সোনার চেইন চুড়ি। মিষ্টি করে হাসছেন ক্যামেরার দিকে চেয়ে। তার পাশে একজন যুবক, রোজার দৃষ্টি থমকায়। ঝলমল হাসি যুবকের ঠোঁটে, চিকচিক করছে চোখজোড়া। ভীষণ আরাম করে বসে আছে, পরনে বাবার মতন পরিপাটি স্যুট না, অগোছালো স্যুট, একটা ফর্মাল নেভি ব্লু প্যান্ট, সাদা শার্টের উপরে নেভি ব্লু কোট, কোটের বোতামগুলো সব খোলা, শার্টের উপরে 3টে বোতাম খোলা। রোজা অবলোক চোখে দেখলো সেই যুবককে। কি অচেনা! রোজার মনে হলো সে হাসির শব্দ শুনতে পারছে, তাদের হাস্যোজ্জ্বল পরিবারের সুমধুর হাসির ধ্বনি। রোজা কতক্ষণ সে ছবি দেখলো সে জানে না। এক পর্যায়ে হঠাৎ তাড়াহুড়ো করে প্রত্যেকটা দেওয়ালে সাদা কাপড় টেনে নামাতে লাগলো। কেউ তাকে বাধা দিল না, সবাই থমকে দাঁড়িয়ে আছে। রোজা সব নামিয়ে এক এক করে সবগুলো দেখলো। কত স্মৃতি, কত ছবি, কি জীবন্ত আজও সবটা। আর রোজার হাতে কেঁপে সবটা দেখতে দেখতে বুকের ভেতরে কেমন যেন মুচড়ে উঠলেও চোখ গিয়ে থেমে আছে ছোট্ট একটা ফ্রেমে। ওখানে আদিল হাসছে, কোনো সাধারণ হাসি নয়, প্রাণ চলল হাসি। মায়ের আঁচল ধরে প্রাণ খোলা হাসতে থাকা সেই আদিলের সাথে আজকের আদিল মির্জার যে কোনো মিল নেই। পিনপতন নীরবতা ভাঙল শান্ত। সে এসে কাপড়গুলো জমিন থেকে তুলে নিচ্ছে। জুলেখা বেগম বোধহয় এভাবে এই ম্যানশন দেখে অভ্যস্ত নন। তিনি বারে বারে চোখ নামিয়ে রেখেছেন, পুরোপুরি তাকাচ্ছেন না ছবিগুলোর দিকে। বললেন, বৌমা এসো, খেয়ে নাও কিছু। রোজা ফিরে তাকালো আচমকা, রক্তিম চোখে চেয়ে এতগুলো মানুষের সামনেই জিজ্ঞেস করে বসলো, খালা নূরজাহান, আমাকে কি বলা যায় তাদের সম্পর্কে? আনোয়ার সাহেব দৃষ্টি নামিয়ে রেখে আস্তে করে বললেন, ম্যাডাম, তারা আপনারও মা বাবা। রোজার বুকের ভেতরটা ধক করে উঠল। আদিলের বাবা মা সম্পর্কে তো তারও মা বাবা হয়, বেঁচে থাকলে তো বাবা মাই সে ডাকতো। রোজা ঢোক গিলল, পুনরায় বলল, আমাকে বলুন না, বলুন বাবা মায়ের সম্পর্কে কিভাবে এমন হলো তারা? রোজা মারা যাওয়ার উচ্চারণ করতে পারল না। নিস্তলা জোরে পিনপতন নীরবতা নেমেছে, কেউ একটা শব্দ উচ্চারণ করছে না। রোজা এক এক করে সবার দিকে চেয়ে আছে, আশা ছেড়ে দিল। তাকালো ফের দেওয়ালিগুলোর দিকে। এই হাস্যোজ্জ্বল পরিবার সম্পর্কে, এই আদিল সম্পর্কে জানার তৃষ্ণায় তার বুকটা হাহাকার করে উঠেছে। তখনই জুলেখা বেগমের কণ্ঠ ভেসে এলো ম্যানসনের প্রতিটি দেওয়াল জুড়ে। সেই কথাগুলো বাড়ি খেয়ে পৌঁছালো উপস্থিত প্রত্যেকের কানে। সালটা 2004, 18 বছর আগের ঘটনা। আদিল বাবা তখন সবে 18তে পড়েছে। মনে হলো তার প্রত্যেকটা শব্দ জীবিত করে তুলেছে আজ থেকে 18 বছর পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলো। তারা শব্দে জীবন্ত হয়ে ধরা দিয়েছে। স্তব্ধ এই ম্যানশনে ফিরে পেয়েছে সেই জমকালোপূর্ণ অতীত। ম্যানশনের আনাচে কানাচে ভেসে বেড়াচ্ছিল সুখের গুঞ্জন। অতীত শুরু থেকে এখান থেকে। 2004 অক্টোবরের 10। বিস্তৃত জায়গা, ওপরে খোলা জমিন, জমিনে সবুজ ঘাসের সমাহার। খোলা নীল আকাশ, সাদা আকাশের নিচে সবুজ ঘাসের উপরে চড়েছে দুটো ঘোড়া। হাওয়ার গতি চেয়েও দ্রুত সেই ঘোড়ার গতি। সেই গতি আরও বাড়াতে উতলা হয়ে আছে ঘোড়া নিয়ন্ত্রণে রাখা শরীর দুটো। তাদের পরনে রাইডি পোশাক। পাল্লা দিয়ে ছুটেছে তাদের উদ্দেশ্য সর্বপ্রথম সীমানা পেরোনো। ওসমান মির্জা গতি বাড়ালেন। হিয়ার এতে ঘোড়া আরও পাগলা গতিতে ছুটেছে। ওসমান মির্জা এগিয়ে গিয়েছেন অনেকটা। পেছনে ছোট্ট যুবক বেশ পিছু পড়ে গিয়েছে। হঠাৎ যুবকের ধূসর চোখ জোড়া হেসে ওঠে, মুহূর্তে চিৎকার করে ওঠে, আমার বাচ্চা রাম, ফাস্ট। হেই! ঘোড়ার গতি বেড়েছে, ঝড়ের বেগে ছুটেছে, পিছু ফেলেছে ওসমান মির্জার ঘোড়া। ওসমান মির্জা বাড়িয়েছেন গতি। এ যাত্রায় দুজনের ঘোড়ার সমান গতিতে ছুটেছে। ওসমান মির্জার সামবর্ণের মুখে চিন্তা ফুটে ওঠে মুহূর্তেই, বাজ পড়ে কপালে। খানিক ধীর স্থির গতিতে এক ফাঁকে চেয়ে ধমকে ওঠেন, আদিল, স্টুপিড বয়, সিট ডাউন। আদিলের হাসির শব্দ ভেসে বেড়ালো। ভিক্টোরি ইজ মাইন, মিস্টার মির্জা। আপনি আমার প্রমিস ফুলফিল করার প্রস্তুতি নিন, বাদশা। দৌড়া। ওসমান মির্জাকে ফেলে আদিল ছুটেছে বেগতিক গতিতে। মাথাটা ঘুরিয়ে পিছু তাকিয়ে তার ডান চোখ পিঠ টিপে সীমানা পেরিয়ে বেরিয়ে গেল। ওসমান মির্জা শব্দ করে হেসে ঘোড়ার গতি ধীরে ধীরে কমিয়ে থামালেন পুরোপুরি। কয়েক মিনিটের মাথায় দেখা গেল পেছন থেকে আরও কিছু ঘোড়া ছুটে আসছে। ওসমান মির্জার সামনে এসে থামলো। সামনের জন্য ঘোড়া থেকে নেমে হেসে বলল, আপনাকে হারানোর একজন চলে এসেছে বস। ওসমান মির্জাও নামলেন ঘোড়া থেকে। ছেলে যাওয়ার পথের চেয়ে গর্ব নিয়ে পড়লেন, তাই তো মনে হচ্ছে সাইফ ছেলে বড় হয়ে গিয়েছে। ওসমান মির্জা পার্সোনাল বডিগার্ড। তার ডান হাত সাইফের পাশেই তার বাঁ হাত আসাদ হু হু করে হাসতে হাসতে বলে ওঠে, বস, বাবা কিন্তু কোনো অংশে আপনার চেয়ে কম হবে না। সিংহ হবে সিংহ এই আন্ডারওয়ার্ল্ড।
ওসমান মির্জার হাতে রাইডিং গ্লোভসে খুলতে খুলতে হেঁটে এগোচ্ছিলেন সাউনের দিকে। আসাদের কথা থামিয়ে বললেন, আদিল এসবের রাইডেই থাকবে আসাদ। আমি চাই না আমার ছেলে এসবে জড়াক। নিজেকে প্রোটেক্ট করার জন্য ওর যতটুকু শেখা উচিত তার শিক্ষা দিয়েছি শুধু। তবে এই রক্তপিপাসুর দুনিয়ায় ওকে আমি যেতে দেব না। আসাদ কিছু বলতে চাইছে বোধ হয়। সাইফের সতর্ক চোখে চেয়ে আর কিছু বলল না। সাউনির চেয়ে চেয়ার টেবিলে বসানো মিস্টামের জন্য ওসমান বসলেন। তাকে ধরিয়ে দেওয়া শরবতের গ্লাসে চুমুক দিতে ঘোড়ার আওয়াজে তাকালেন দৃষ্টি তুলে। আদিল ফিরেছে, কাছাকাছি এসে দুষ্টু হেসে বলল, আসাদ চাচ্ছু, কেমন দিলাম তোমার বসকে? বলতে বলতে ঘোড়া থেকে নেমেছে আদিল। আসাদ মুখ টিপে বললেন, কঠিন। চোখ রাঙালো ওসমান, ধমকালেন, ঘোড়া থেকে পড়লে কি অবস্থা হতো? তোমার কমন সেন্স অনেক অভাব। আদিল বসেছে বাবার পাশে চেয়ারে এলোমেলো ভঙ্গিতে। ধূসর মণিচোরা চিকচিক করেছে সূর্যের আলোয়। চুলগুলো কপালে এসে পড়েছে, ছাঁচা তীক্ষ্ণ চোয়াল। টেবিলের ওপরে পা দুটো তুলে দিয়ে কদাচিৎ হয়ে হাতে তুলে নিয়েছে পানির ছোটা বোতলটা। আর চোখে চেয়ে বলে, সাহেব চাচ্ছু, নিউজ করতে বলো তো। আগামীকাল নিউজ পেপারের ফ্রন্টে বড় বড় অক্ষরে লেখা যায়, আন্ডারওয়ার্ল্ডের কিং মিস্টার ওসমান মির্জা ঘোড়ার রেসে হেরে গেলেন এক 18 বছরের যুবকের নিকট। কি লজ্জাজনক। উপস্থিত সকলে চাপা হাসলেও ওসমান নির্বিকার, চোখ মুখ কাট, বাদামি মণিচোরা নাক, লম্বা দুগাল জুড়ে চাপদাড়ি। সাহেব অবশ্য শব্দ করে হেসে উঠেছেন। ওসমান মির্জা তখন বেঁকে গেলেন। ঘোড়ার ওপরে উঠে দাঁড়াতে গেলে কেন তুমি? এত পা ভাঙার সব আমি ভেঙে দিই, লুলা করে বসিয়ে রাখি একেবারে। আদিল কিছু বলতে নিয়ে সামনে তাকে হঠাৎ ঠোঁট টিপে হেসে উঠতেই মনে হলো ওসমানের মেরুদণ্ড পেয়ে শিহরণ বয়ে গেল। অনুমান মোতাবেক শোনা গেল এক সুমধুর নারী কণ্ঠ, যে কণ্ঠে স্পষ্ট সন্দেহ। কার পা ভাঙবেন, লোলা করবেন বলছেন? ওসমান মির্জা বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ান। ফিরে তাকিয়ে দেখলেন গুলনাহার আসছেন। তার পেছনে জুলেখা সাবানা। গুলনাহারের পরনে মার্জিতভাবে সিল্কের ফ্লাওয়ার প্রিন্টেড শাড়ি, চুলগুলো খোপায় আটকে আছে। সুন্দর চোখে মুখে কুচকে তিনি পুনরায় জিজ্ঞেস করেন, কার পা ভাঙবেন বললেন? ওসমানের গলাটা পরিষ্কার করে বলল, সাইফের, ওর পা বড় হয়ে গেছে। গুলনাহার সন্দেহ চোখে দেখলেন, তবে সেটা বিশেষ ঘাটলেন না। তোড়জোড় দেখালেন, আপনার কমন সেন্সের এত অভাব কেন বলুন তো? আপনি ভর দুপুরে এমন রোদে ছেলেকে নিয়ে ঘোড়ার রেস করেছেন, খাওয়া দাওয়া করতে হবে না? আদিল এত শব্দ করে হেসে উঠল যে সাইফ আসাদ নিজের মুখ নিয়ন্ত্রণ রাখতে পারছে না। কিছুক্ষণ আগেও ওসমান ছেলেকে বকলেন কমন সেন্সের অভাব নিয়ে, এখন স্ত্রীর তার জনসম্মুখে এসে তাকে বলছে কমন সেন্সের অভাব নিয়ে। সবাই নিয়তি, বরাবরই তার মোটা চামড়ায়, এসব গায়ে লাগে না। নাক চুলকে বললেন, এই তো ফিরবো। আদিল এগিয়ে এসে মায়ের শাড়ির আঁচলে ঘামাতে মুখটা ঘষল। গুলনাহার নিজের চেয়েও লম্বা হয়ে যাওয়া ছেলের এলোমেলো চুলগুলো কুচিয়ে দিতে নিয়ে বললেন, চলো খাবে এসো। কি বেলা হয়ে গেল। ওসমানের দিকে চেয়ে পুনরায় থমকে উঠলেন গুলনাহার, আসুন, কে উদ্ধার করুন আমায়। স্ত্রীর বাধ্য পুরুষ ওসমান মির্জা হাঁসের মতো পিছু পিছু ছুটেছেন। আদিলকে আশেপাশে না দেখে তখনই খপ করে আঁচলটা টানলেন। অসন্তুষ্ট হয়ে বললেন, স্বামীর ঘাম চোখে পড়ে না তোমার? কপাল মুছে দাও। গুলনাহার তক্ত বিরক্ত, চোখ রাঙিয়ে তাকালেন ঠিকই, তবে আঁচল তুলে মিচিমিচি মোছার চেষ্টা করলেন। সিল্কের শাড়িতে কি আর ওভাবে ঘাম মোছা যায় না, তাও মুছলেন। ওসমান ফিসফিস করলেন, কাল আমাদের বিবাহ বার্ষিকী, এখন তো বলবা না কি চাই? গুলনাহার ফের হাঁটছেন। এই তো দেখা যাচ্ছে তাদের ম্যানশন। পেছনের ওই জায়গাটুকু শুধুমাত্র এই ঘোড়া চালানোর জন্যই বানানো। কিছু চাই না, আলহামদুলিল্লাহ, আমার সব আছে। ওসমান হাঁটতে হাঁটতে ঝুঁকে আছেন যেমন। গুলনাহার ঠোঁট টিপে হেসে আওড়ালেন, আমার স্বামী। অমনি ওসমান হুড়োহুড়ি করে ধরতে গেল, কদম বাড়ালেন গুলনাহার। না ফিরে চেয়ে হুঁশিয়ারি করলেন, পেছনেই ছেলে আছে, খবরদার ধরাধরি করবেন না। ওসমান কথা শুনলেন, তবে ঝামেলা করলেন ম্যানশনের ভেতরে প্রবেশ করতেই।